তোমার অপেক্ষায় আমি। কে কার অপেক্ষায় রয়েছে, কী জন্য রয়েছে, সে কার বা অপেক্ষা করছে, সেটা পুরো জানতে হলে তোমাদের এই কাহিনিটা পুরোটা শুনতে হবে। তো তোমরা হেডিং দেখে বুঝতে পারছো যে কী আজকের টপিক। আজকে হলো তোমার অপেক্ষা। তো আমি এই গল্পটা শুরু করার আগেই বলে দিচ্ছি কি হতে পারে গল্পটা। দেখো, তোমরা ওই মেয়েটার মাথায় নিশ্চয়ই একটা দেখছো কি সাজে রয়েছে। এটা একটু খ্রিস্টান সাজ, মানে বিয়ের সাজ। তো ওই সাজে মেয়েটাকে তোমরা দেখে বুঝতে পারছো একটা কোণে। হ্যাঁ, সেই কোণেকে নিয়ে আজকে আমাদের কাহিনী। তো কাহিনীটা শুনে তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে। তো আমি কাহিনীটা শুরু করছি, পুরোটাই শুনবে কিন্তু, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে। তো একটা কবরস্থানে অমাবস্যার রাতে কয়েকটা ছেলে তাদের এক বন্ধুকে বলে যে কার কত সাহস আজকে বোঝা যাবে। আজ কবরস্থানে গিয়ে তোকে একটা গোলাপ নিয়ে আসতে হবে। সেই গোলাপটা যেহেতু আমরাই রেখে আসবো, তো তাদের একজন বন্ধুকে তার কতটা সাহস আছে, সে একটু ভীতু বলে তাকে পরীক্ষা করার জন্য তারা সেই গোলাপটিকে রেখে আসে এবং বলে যে আজ রাতে নিয়ে আসতে পারলে তাহলে বুঝবি তোর সাহস রয়েছে। যেহেতু কলেজ স্টুডেন্ট, তো একটু বুঝতেই পারছো কীরকম হবে তারা। একটু চম্পট টাইপের হবে, একটু বদমাশি করবে তারা, সেই জন্য এরকম তারা একটা প্ল্যান করে। এবং অমাবস্যার রাতে তারা কবরস্থানে একটা ফুল রেখে আসে এবং বলে ফুলটা নিয়ে আসতে পারলেই আমরা ভাবো তুই সাহসী। সেরকম কথা অনুযায়ী চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু গিয়ে ওই ফুলটা আনতে যায় এবং ঘুটঘুটে অন্ধকার। তখন অমাবস্যার রাত, মানে বুঝতেই তো পারছো চারিদিক একদম নিস্তব্ধ নিশ্চিন্ন, আর এই কবরস্থানের দিকে কেউ আসতে চায় না। যেহেতু কবরস্থানের কাছে লোক যেতে ভয় পাবে, আর অমাবস্যার রাত তো কালো শক্তির প্রভাব বেশি, তার জন্য ওখানে তো লোক একদমই যেতে চাইছে না। তো কেউ নেই এমন তো অবস্থায় সঞ্জীব, অর্থাৎ আমাদের চরিত্র, তো সঞ্জীব গিয়ে ওখান থেকে গোলাপ ফুলটা নিয়ে আসবে। তো এখানে চারজন বন্ধুর নাম প্রথমেই বলে দিই। প্রথম জনের নাম সঞ্জীব, রাজীব, বিশ্বজিৎ অ্যান্ড অঙ্কুশ। অঙ্কুশ, বিশ্বজিৎ, রাজীব অ্যান্ড সঞ্জীব। তো সঞ্জীব আনবে ফুল। তো সঞ্জীবকে পাঠানো হয়েছে এই রাতে। তো ও কবরস্থান থেকে ফুলটা নিয়ে চলে আসে, আই থিঙ্ক গোলাপ ফুলটা নিয়ে চলে আসে এবং ওর বন্ধুদের দেখায় এবং ওদের বন্ধুরা দেখে অবাক হয়ে যায় যে সঞ্জীব গিয়ে গোলাপ ফুলটা নিয়ে চলে এলো। একটা অদ্ভুত কথা, কি বলবো তোমাদের। তো তিন বন্ধু দেখেই তো অবাক, ভীতু ভয়াতু ছেলেটা কী করেছে না গোলাপ ফুল নিয়ে চলে এসেছে। তো তারা তাদের বন্ধুকে অনেক সাহসী এবং বাহবা জানালো এবং বললো যে তুই আমাদের দলের মধ্যে সত্যি সাহসী, তুই আনতে পেরেছিস, এটা বলে রেখে দিই। সবাই খেয়ে শুতে চলে গেল। ঠিক পরের দিন রাত থেকেই এই ঘটনা শুরু। যেই কবরের ওপর তারা ফুলটা রেখে এসেছিল, সেই কবরটি ছিল একজন মেয়ের, আই থিঙ্ক ম্যারির আত্মা। কারণ ম্যারি বিয়ের সময় তার ফিয়ান্সে, অর্থাৎ তার হবু স্বামী তাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে চলে যায়। সেই দুঃখে ম্যারি মারা যায় এবং সেদিন থেকে সে তার ভালোবাসার মানুষ খুঁজেই বেড়াচ্ছে। এবং যখন সঞ্জীব ওই ফুলটা তিন বন্ধুর মধ্যে, যখন বিশ্বজিৎ ফুলটা ওই ম্যারির কবরের ওপর রেখে এসেছিলো আর সঞ্জীব নিয়ে আসে, তখন থেকেই ওই, অর্থাৎ আমাদের ম্যারি সঞ্জীবের প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ে গিয়ে সে ভাবে যে সঞ্জীব তার প্রকৃত ভালোবাসা হয়তো, এবং সে সঞ্জীবকে পাওয়ার আশায় কবরস্থান থেকে আবার চলে আসে অমাবস্যার রাতেই। এবং সঞ্জীবের স্বপ্নের প্রত্যেক দিন একটি সুন্দর মেয়ের ছবি ভেসে ওঠে, অর্থাৎ দেখে যে একটি মেয়ে তাকে ভালোবেসে ফেলছে এবং সেও স্বপ্নে একই নামের মেয়েটা, আই থিঙ্ক ম্যারিকে স্বপ্নে দেখে এবং স্বপ্নে দেখে যে আমি শীঘ্রই আসছি তোমার কাছে এবং তোমায় বিয়ে করতে। সঞ্জীব ভাবে যে এটা তো স্বপ্ন, কিন্তু একই স্বপ্ন সে বেশ কিছুদিন ধরে দেখছে, কেন সেই ম্যারির আত্মাই তাদেরকে দেখাচ্ছে। সো এরকম চলতেই থাকে বেশ কয়েকবার, বুঝতেই পারে না। এবং চতুর্থ দিন স্বপ্নে সে দেখে যে ম্যারি তাকে বিয়ে প্রস্তাব দিয়েছে এবং সঞ্জীব যাচ্ছে এবং গিয়ে
যখন তারা পৌঁছায় তখন দেখে তারা একটা কবরস্থান, এবং কবরস্থানে গিয়ে হঠাৎ তারা উদয় হয়। এবং সঞ্জীব বলে যে কেন? সঞ্জীব বলে যে কেন আমরা কবরস্থানে কী বা করছি? তখন ম্যারি বলে যে আমাদের আজ বিয়ে হবে, তার জন্যই আমরা এখানে এসেছি। তখন সঞ্জীব বলে বিয়ে কবরস্থানে কী করে হয়? কারণ কবরই তো সব থেকে শুদ্ধ পবিত্র জায়গা, এর থেকে কোনো জায়গাই হয় না, এখানে কত শান্তি বিরাজ করে। বলেই ম্যারির রূপটা সঙ্গে সঙ্গে বদলে যায় এবং ম্যারি একটা ভয়ঙ্কর প্রেতনিতে আবির্ভূত হয়। এটা দেখার সঙ্গে সঙ্গে সঞ্জীব চিৎকার করে ওঠে একটা জোর করে, মানে অর্থাৎ জোরে একটা চিৎকার করে ওঠে এবং তার স্বপ্নটা ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে পড়ে। তার ৩ জন বন্ধু পাশে দাঁড়িয়ে বলে, "তোর কী হয়েছে?" জিজ্ঞেস করে। ৩ বন্ধুর এই প্রশ্ন জিজ্ঞাসা করাতেই সঞ্জীব বলে উঠল যে সে যে বেশ কয়েকদিন ধরে একটি সুন্দর মেয়ের স্বপ্ন দেখছে, সেই মেয়েটি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং সে হঠাৎ করে একটি প্রেতনিতে বদলে যায়, অর্থাৎ এক ডাইনিতে। তো এটা দেখার পরই এটা শোনার পর তার ৩ বন্ধু হেসে উঠল এবং বলল যে, "আজকাল তুই প্রেতনিদেরও স্বপ্ন দেখছিস এবং তারা তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ভাগ্যিস তোকে বিয়েটা করে ফেলে, নাহলে তুই তো একদম শেষ।" এ কথা বলেই তারা হে হে করে হেসে উঠল এবং কী আর বলবো, বন্ধুদের মধ্যে হাসাহাসি একটু চলতে থাকলো এবং নানা ধরনের প্রলাপ চলতে থাকলো এবং এসব হওয়ার পর সন্দীপের মন খারাপ হয়ে গেল এবং সে এটাকে তার দুঃস্বপ্ন ভেবে উঠে চলে গেল। তো ঠিক ওই দিনই, অর্থাৎ ৫ম দিন, হঠাৎ করে দেখা গেল কলেজে একটি সুন্দর মেয়ে এসেছে এবং তাকে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে এবং বলে যে কোথা থেকে এলো, কী হলো? মানে একটা কলেজে একটা সুন্দর মেয়ে আসা মানে ভেবে নাও কী ব্যাপারটা হবে। তো ওটা দেখে সবাই তো, মানে ওই মেয়েটাকে দেখে কি আর, মানে সবাই তো পাগল মাথা ভরা, সবাই প্রপোজ করলো। বিশ্বজিৎ আর রাজীব এরা তো গিয়ে মানে মেয়েটাকে প্রপোজ করেই ফেলবে এমত অবস্থায় এবং জিজ্ঞেস করে, "ম্যাম আপনি কোথায়?" এবং তাকে সুইট লেডি, সেক্সি লেডি এবং নানান রকম করে, তো মেয়েটা কোনো ধরে, মেয়েটা বলে যে আমি আমেরিকাতে ছিলাম, আজই ফিরেছি এবং এখানে এসে ভাবছি পড়বো। তো সবাই বলে, "আজই এসে আজই কলেজে অ্যাডমিশন?" "হ্যাঁ, করে এখানে আমার একজন রিলেটিভস পড়ে এবং সেই সুবাদে আমি চলে এসেছি। আমি একটু স্টাডি প্রেমী, তাই আমি বেশি দেরি করতে চাইনি।" এ কথা শোনার পর তো বিশ্বজিৎ আর রাজীবের খুব মন উতলা হয়ে ওঠে এবং তারা ভাবে যে ব্যাস এত আছে মানে তো অনেক কিছু হবে। এরই মধ্যে সঞ্জীব আর আমাদের হিরোটার আরেকজন বন্ধু যে নাম বলেছিলাম, সে চলে আসে এবং সঞ্জীব দেখে তো অবাক, কারণ দেখে যে তার স্বপ্নে দেখা মেয়েটি এই এবং এইখানে এসেছে এবং সে সঞ্জীবকে দেখে খুব মনে কী বলবো আনন্দে আলোকিত হলো এবং বলে, "তুমি কি সঞ্জীব?" তো সঞ্জীব বলল, "হ্যাঁ আমি সঞ্জীব।" তো তাকে বললে, "আসলে আমি তোমার কথা অনেক শুনেছি, তুমি কলেজের টপার বয়, ফার্স্ট বয়, খুবই ভালো, তো আর হ্যান্ডসামও, আর খুবই হ্যান্ডসাম তুমি, তো তোমার সম্পর্কে যা শুনেছিলাম সবই সত্যি।" এটা শুনে তো সঞ্জীব একটু গদগদ হয়ে ওঠে, কিন্তু বাকি ৩ জন বন্ধু তারা কী আর বলব, তারাও আনন্দে উতলা হয়ে একটু জেলাসি ফিল করতে থাকে। তো এইসব বাদ দিয়ে এই ম্যারি বলল, "আমায় ক্লাসরুমে নিয়ে যাবে না? আমি তো নতুন, কিছুই চিনি না।" তখন সঞ্জীব বলল, "হ্যাঁ, হ্যাঁ এসো।" এইভাবে চলতে চলতে বেশ তাদের প্রেম আরও গভীর হয়ে যায়, হয়ে যায়, মানে কী বলবো, অনেক কাছাকাছি তারা চলে আসে এবং আসার পর তাদের প্রেমটা এমন জায়গায় পৌঁছে যায় যে তারা ভাবে যে তারা বিয়ে করে ফেলবে। তো বিয়ে করতে যাবে এমন সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে এবং তাদের ৩ জন বন্ধুকেও জানায় যে আমরা বিয়ে করতে চলেছি। তো ভালো কথা, বিয়ে করবে। তো তার ৩ জন বন্ধুর মধ্যে একজন বন্ধু একটু খুব হিংসেতে ছিল আর কি, কী বলবো? সে সবসময় একটু সঞ্জীবকে হিংসে করতো। এবার হিংসে করতো অঙ্কুশ। অঙ্কুশ খুব হিংসে করতো হচ্ছে তোমার সঞ্জীবকে। সে বলল সঞ্জীব পড়াশোনাতেও ভালো, তোমার দেখতেও ভালো, তার জন্য সব মেয়েরা ওর প্রেমেতেই পাগল। কিন্তু ওর তো একটা ভীতু, সেটা অঙ্কুশ জানতো। তাই জন্য অঙ্কুশ মনে মনে ঠিক করলো যে ও ম্যারিকে মেরে ফেলবে বা ম্যারিকে জোর করে বিয়ে করবে বা ম্যারি রেপ করবে, এরকম একটা সিদ্ধান্ত নিল আর কি। তো ও ম্যারি, সঞ্জীব আর ম্যারির বিয়ের ঠিক আগের দিন রাতেই তোমার অঙ্কুশ ম্যারির বাড়িতে গিয়ে পৌঁছয়
এইবার ওখানে যাওয়ার পর ও জানতে পারলো যে এখানে কোনো ম্যারি নামের মেয়ে থাকে না। কিন্তু অঙ্কুশ বলল হ্যাঁ এখানেই থাকে, এখানে অ্যাড্রেস দিয়েছে। তখন ও একটু অবাক হয়ে যায়, দেখে যে ম্যারি নামে যেহেতু কেউ এখানে নেই এবং যে নামে মেয়েটি আছে সে কিন্তু আলাদা, অন্য কেউ। তখন রীতিমতো একটু অবাক হয়ে যায় এবং সে বলে এই ম্যারিকে খোঁজ লাগাতে হবে, ম্যারিটা কে আসলে। তো ও ঠিক বাড়ি ফিরছিল, দেখলো যে ম্যারি রাস্তায়। তো ম্যারিকে রাস্তার কোণে একধারে দাঁড়াতে দেখে তো অঙ্কুশ ভাবলো এখানে তো ম্যারি দাঁড়িয়ে আছে। তা ও সরাসরি ম্যারির কাছকে না গিয়ে তো ম্যারির পিছু করতে লাগলো। তো ম্যারি কিছুক্ষণ পর হাঁটা শুরু করলো এবং হাঁটতে হাঁটতে এক কবরস্থানে গিয়ে ঢুকে পড়লো এবং ঢোকা মাত্রই সে অদৃশ্য হয়ে গেল। তো অঙ্কুশ এটা দেখে তো অবাক এবং সে ভয়ে ভয়ে বাড়ি ফিরল, কারণ সে যেহেতু ম্যারিকে দেখতে পেল এবং কোথায় সে চলে গেল কবরস্থানে ঢোকার পর। এরকম বেশ কয়েকদিন রাতে অঙ্কুশ ম্যারি পিছন করতে লাগলো। তো দেখলো যে কোথাও রাস্তাতে অর্ধেকটা গিয়ে উধাও হয়ে যাচ্ছে, তো কোথাও কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে বা ট্রাফিক জ্যামে হারিয়ে ফেলছে। এইভাবে বেশ কয়েকদিন চলতেই থাকছে। কিন্তু একদিন কলেজ শেষ করেই ম্যারি যখন বলল আজ তাকে তাড়াতাড়ি ফিরতেই হবে, তো সেদিন অঙ্কুশ ভাবলো যে তোমার ম্যারির পিছন করা যাক। এবার আগে একটা কথা বলে থাকি, এখানে যেদিন ম্যারির বিয়ে হবার কথা ছিল, ম্যারি আর অঙ্কুশের ঠিক আগের দিন রাতে যে অঙ্কুশ যেদিন গিয়েছিল, কোনো একটা কারণে ওদের বিয়েটা ভেঙে যায়। সেই কারণটাও গল্প চলাকালীন তোমাদের গিয়ে বলবো। তো তোমার হচ্ছে যে এরম ম্যারিকে যখন পিছন করে, তো তোমার দেখলো যে ম্যারি একটি সেই কবরস্থানে গিয়েই আজ অদৃশ্য হয়ে গেছে এবং আজ সে অপেক্ষা করতে থাকলো যে ম্যারি কখন কবরস্থান থেকে বেরোবে, কিন্তু ম্যারি সেদিন বেরোলো না। তাই বেরোতে না দেখে যখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তখন সে কী করলো, ওই তোমার ভেতরে চলে গেল, মানে অঙ্কুশ কবরস্থানের ভিতরে চলে গেল এবং ঢোকা মাত্রই সে যা দেখলো সে অবাক হয়ে গেল যে কবরস্থানের ঠিক মাঝে যে একটা কবরস্থান, যেই কবরস্থানের উপর তারা ফুল রেখেছিল, সেই কবরস্থানের হঠাৎ কফিনটা সরে যাচ্ছে এবং তার ভিতর থেকে ম্যারি বেরিয়ে এসেছে এবং সে দেখে অবাক। তখন অঙ্কুশ জিজ্ঞেস করল কে তুমি, কী চাও? তো ম্যারি তার পুরো কথা সমস্ত কিছু বলে ফেলে, সে কে এবং কী চায় এবং তাদের যে কারণে ম্যারি জেগে উঠেছে সেটাকে পেয়ে যাবে। সে সঞ্জীবকে পেতে চায় আর সে এটাও জানে যে যে অঙ্কুশ তাকে বেশ কয়েকদিন থেকে ফলো করছে আর আজ সে অঙ্কুশকে মেরে ফেলবে এটাও সে বলে দেয় এবং যার ফলে অঙ্কুশ তো ভয় পেয়ে যায় এবং বলে যে আমি সব সত্যিটা বলে ফেলবো সবাইকে। তখন সে বলে তুমি পারবে না, তার আগেই তো তোমাকে মেরে ফেলবো। তখন অঙ্কুশ বলে যে আমি সবটা রেকর্ড করে ফেলেছি, কে তুমি কি, এবং আমি এটা বিশ্বজিৎকে অলরেডি পাঠিয়েও দিয়েছি। তো এটা শোনার পর ম্যারি প্রেতনি খুব রেগে যায় এবং নিমেষের মধ্যেই অঙ্কুশকে মেরে ফেলে এবং সব কিছু শেষ হয়ে যায় এবং সে রাখতে রাখতে বলে তোমার জন্যই আমাদের বিয়েটা হয়নি, তো তোমাকে তো মরতেই হতো। তো এখানে ম্যারি কেন বলল যে তোমার জন্য আমাদের বিয়ে হয়নি, কারণ যেদিন অঙ্কুশ ম্যারির বাড়ি গিয়েছিল সেদিন তোমার হচ্ছে সব কিছু জানতে পেরে যায়, অর্থাৎ এই ম্যারি নয় এবং অন্য কেউ। তাই জন্য সে তার বন্ধুর সাথে বিয়ে দিতে চায়নি ম্যারির। তাই সঞ্জীবের বিয়ে আর ম্যারির বিয়ে আটকাতে অঙ্কুশ সেদিন কি বলবো, ওই হোটেলের যেখানে ওরা থাকে, যেই বয়েজ হোস্টেল রুমে, সেখানে ফোন করছে এবং তাদেরকে বলে যে তাদের এক কাজিন মারা গেছে এবং তাদের এখানে অসুখ চলায় এবং তাদের বিয়েটা তাদের সেই বয়েজ হোস্টেলের একজন মারা গিয়েছে, তাদের জন্য তাদের বিয়েটা আটকে দেওয়া যাচ্ছে। আটকে দেওয়া হচ্ছে এটা একটা মিথ্যে ঘটনা, কারণ যে হোস্টেল সুপার ছিলেন
তেনাকে অঙ্কুশ সবটা খুলে বলে যে ম্যারি নামে কেউ রয়েছে আর তাকে আমাদের সঞ্জীবকে বাঁচাতে হবে। তার জন্য মিথ্যে কথা বলে আগেভাগে হোস্টেল সুপার বলে দেয় যে আমাদের এরকম একজন কাজিন মারা গেছে এবং হোস্টেলে কোনো শুভ কাজ করা যাবে না। যেহেতু ম্যারি আর সঞ্জীবের একটা ছোট্ট করে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল, আই থিঙ্ক রিং ম্যারেজ সেরিমনি এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল, তার জন্যই ওটাকে ক্যান্সেল করা হয়। আর সেটা জানতে পেরেই ম্যারি রেগেছিল এবং সুযোগ খুঁজছিল অঙ্কুশকে মারা। আর অঙ্কুশ যেহেতু চলেই এসেছিল আজকে, তাই সে অঙ্কুশকে মেরেই ফেলেছে। এবার ম্যারি পেত্নীর লক্ষ্য সঞ্জীবকে পাওয়া এবং করে অমাবস্যা রাতে তার সাথে নিয়ে যাওয়া। তো এরকমভাবেই চলতে থাকে। তো সঞ্জীবের আই থিঙ্ক অঙ্কুশের মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ে সব দিকে এবং সবাই সবটা জেনে যায় যে অঙ্কুশ মারা গেছে। তো তার জন্য একদিন ওদের মিস যায় এবং একদিন ম্যারি বলে ওঠে যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। সঞ্জীব, অঙ্কুশ চলে গেছে তো কী হয়েছে, অঙ্কুশ তো যে করেছে অঙ্কুশের ক্ষতি তার নিশ্চয়ই ভগবান দেখবেন, নিশ্চয়ই তাকে ওপরওয়ালা তাকে শাস্তি দেবেন। এরকমভাবে নানা ধরনের কথা বলে সে সঞ্জীবের মন জিতে নেয়। কিন্তু বিশ্বজিতের ফোনে যে নোটিফিকেশানটা পাঠানো হয়েছিল সেটি কোনো কারণে বিশ্বজিৎ তার ফোনটা খারাপ হয়ে যায়, তার জন্য সেই নোটিফিকেশানটা দেখতে পায়নি। কিন্তু ফোনটা যখন ঠিক হয়ে যায় সেই রাতেই সে ফোনটা লগ ইন করে তো দেখতে পায় যে অঙ্কুশ তাকে কি একটা পাঠিয়েছিল, আই থিঙ্ক তার মৃত্যুর আগেই পাঠিয়েছিল। তো সে যখন ওটা লগ ইন করে সে তো সব কিছু জেনে ফেলে এবং সবটা দেখে ফেলে এবং এটা দেখার ফলে এবং জেনে যাওয়াতে বিশ্বজিৎ যেই মুহূর্তে আই থিঙ্ক সঞ্জীবকে না ফোন করে রাজীবকে ফোন করে দেয় এবং রাজীবকে বলে যে ভাই আমি ম্যারি সম্পর্কে কিছু একটা জানতে পেরেছি এবং তোকে সেটা সত্যিটা জানাতে চাই, এটা বলে। এবং এটা বলেই যখন বিশ্বজিৎ পেছন ঘুরবে তখন দেখে যে ম্যারি তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে ঠিকরে ওঠে বলে ম্যারি তুমি এখানে, দয়া করে তুমি যখন সব সত্যিটা জেনেই ফেলেছো বিশ্বজিৎ, তা তোমাকে কি ওষুধটা বাঁচিয়ে রাখা যায়? তখন বিশ্বজিৎ বলে কী চাও আমাদের কাছ থেকে, কেন আমাদের পিছনে পড়ে যাও, কেন আমার বন্ধু পিছনে পড়ে আছো তুমি? তখন ম্যারি সব কিছু বলে দেয়। তখন ম্যারি বলে যে তুমি তো সব কিছু করেছো বিশ্বজিৎ, তুমি না থাকলে তো কোনো কিছুই হতো না, তুমি না যদি চাইতে তাহলে কি আমি সঞ্জীবকে পেতাম? আর সামনেই অমাবস্যা রাতে আমি তোমাদের বন্ধুকে নিয়ে চলে যাব। আফসোস যে তোমরা এই বিয়েতে সাক্ষী থাকতে পারবে না। এটা বলেই সে বিশ্বজিতের উপর হামলা করতে শুরু করে দেয়। কিন্তু বিশ্বজিৎ এই সমস্ত কিছুটাই রেকর্ড করে ফেলে। আই থিঙ্ক সেও রেকর্ড করেই ফেলেছিল এবং রেকর্ড করে ফেলেছিল কিন্তু সে রাজীবকে পাঠাতে পারেনি। তার আগেই সেই ম্যারি পেতনি, আই থিঙ্ক সেই ম্যারি সেই ফোনটিকে ভেঙে ফেলে এবং চুকটাচুর করে ফেলে। তো করে আর দ্বিতীয়বার আমি ভুল করতে চাইবো না, আসলে বিয়েতে একজন সাক্ষী দরকার, তাকে তো রাখতেই হবে। এটা বলে সে বিশ্বজিৎ হামলা করতে শুরু করে এবং বলে যে আমি অনেক দিন অতৃপ্ত অকালে ছিলাম কিন্তু আজ আমি রাজীবকে আই থিঙ্ক সঞ্জীবকে পেয়েছি এবং আমি তাকে আমার করেই ছাড়বো। আমার পথে যে আসবে তাকে আজ আমি মেরেই ফেলবো এবং শেষ করে ফেলবো। এটা বলেই সে বিশ্বজিৎকে মেরে ফেলে এবং বিশ্বজিতের লাশ গুম করে ফেলে। আর এসব কিছুই আড়াল থেকে রাজীব দেখে ফেলে। আই থিঙ্ক বিশ্বজিৎ যে রাজীবকে রেখেছিল, রাজীব তাড়াতাড়ি চলে আসে এবং দেখে ফেলে। যেহেতু রাজীব বাইরে ছিল তাই জন্য তাড়াতাড়ি এসে সে দেখে ফেলে সবটা এবং বলে যে এসব কিছুই আমাকে সঞ্জীবকে জানাতেই হবে। এবং সে সঞ্জীবকে বলার আগেই দেখে যে ম্যারি তার কাছে চলে এসেছে এবং বলে যে বিশ্বজিৎ কোথাও চলে গেছে এবং আমাদের রিং সেরিমনিতে সে সাক্ষী থাকতে পারবে না, এটা বলেই দেয়। কিন্তু সঞ্জীবকে রাজীব সত্যিটা বলতে পারে না কি, এবং পরের দিন তাদের রিং সেরিমনি অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং রিং সেরিমনি হয়ে যায়। তাই জন্য রাজীব এই সত্যিটা হোস্টেল সুপার, আই থিঙ্ক যিনি বয়েজ হোস্টেলে যে মেন যে সুপার থাকেন তাকে জানায় সব কিছু। এবার তিনি শোনার পর তিনি অবাক, তিনি বলে আমাদের যা হোক করে ওরে
বাঁচাতেই হবে সঞ্জীবকে। আমাকে অঙ্কুশ বলেছিল যে ম্যারি সম্বন্ধে খোঁজ দিতে, কিন্তু ম্যারি যে একজন প্রেতনি বেরোবে সেটা তো আমরা জানতাম না। আর ম্যারির ইতিহাস যখন ওরা জানার চেষ্টা করে তখন হোস্টেল সুপার বলেন যে অনেক দিন আগে একটি ম্যারি নামে একটি মেয়ে এই সামনে গার্লস হোস্টেলে থাকতো। সে আমাদেরই বয়েজ হোস্টেলের একজন ছেলেকে ভালোবেসে ফেলে এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু যেই ছেলেটিকে সে ভালোবাসে সে ছিল প্রত্যন্ত লোভী। সে ম্যারির থেকে সমস্ত টাকা পয়সা এমনকি তার জমি টমি সব সই নিয়ে নেয় আগে থেকেই, দিয়ে বিয়ের দিন তাকে বিয়ে করার নাম বলে অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয়। এটা শোক না সইতে পেরে ম্যারি মারা যায়। কিন্তু এখন সে মারা গেছে, ম্যারি তখন ভালো ছিল, এখন নাও হতে পারে। ও সঞ্জীবকে মেরে নিয়ে যেতে চায়। এটা ভেবেই বলে যে আমাদের সঞ্জীবকে বাঁচাতেই হবে, কিন্তু তাদের রিং সেরিমনি তো হয়ে গিয়েছিল, তাহলে তারা কি করে এটা বাঁচাবে? ওই ম্যারি তো ঝাঁক করে সঞ্জীবকে নিয়েই যাবে, এটা তারা ভেবেই বসেছিল এবং তারা জানতো যে এরকমই কিছু একটা হবে। দ্বিতীয় বিয়ের দিন এগিয়ে এলো। রিং সেরিমনির একদিন পরেই তাদের বিয়ের অনুষ্ঠান করা হলো, কিন্তু যেহেতু একজন খ্রিস্টান তো চার্চেই হবে। কিন্তু না, ম্যারি বলে যে না, আমি অন্য জায়গায় বিয়ে করব, ঠিক রাত 12টার সময় তোমরা চলে আসবে, এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে থাকবে, আমি ঠিক আসবো। তাও দেখে যে ম্যারির নির্দেশ মতো তারা একটা হাই রোডে দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক রোডের এক সাইডে দাঁড়িয়ে আছে। হঠাৎ ম্যারি গাড়ি নিয়ে চলে আসে এবং বলে যে তোমরা গাড়িতে উঠে পড়ো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। তো হোস্টেল সুপার নেই, রাজীব আর সঞ্জীব দুইজন বন্ধু বসে যায়, কিন্তু রাজীব তো সত্যিটা জানতো, তাই জন্য সে ভয় থরথর করে কাঁপছিল এবং বলে ম্যারি তোমার বিয়েতে কেউ আসবে না? তখন ম্যারি বলে না, কেউ আসবে না, শুধু আমিই আছি। তখন রাজীব বলে যে তার কোথায় বিয়েটা হচ্ছে? তখন ম্যারি বলে চলো না, চলে গেলেই দেখতে পাবে, বলে ওরা নিয়ে যায়। এই মুহূর্তে হোস্টেল সুপার যিনি ছিলেন তিনি কিন্তু একজন তন্ত্র সাধক, আই থিঙ্ক যিনি জিন ধরে থাকেন, সেই মানুষটিকে, অর্থাৎ আমি তো এখন বলতে পারছি না ওনাকে কী বলে, আমি তাও বলছি। তো একজন জিন ধরা একজন মানুষ একজন চার্জকে নিয়ে ওখানে পৌঁছন, ওই রাজীব তো লোকেশনটা বলে দিয়েছিল কোথায়, তো ওরা দেখে যে একটা কবরস্থানে গিয়ে পৌঁছেছে। তো সঞ্জীব ওখানে বলে যে আমরা এখানে কি করছি ম্যারি? এটা কোনো বিয়ের জায়গা? এখানে তো মানুষও আছে না, এটা অশুভ জায়গা। তখন ম্যারি বলে তাহলে এতদিন তুমি কি দেখলে? স্বপ্নে যে আমি তোমার রোজ আসতাম আর বলতাম, আর তুমি কি ভুলে গেলে সেই ৪৪ দিনের স্বপ্নে কি দেখেছিলে? আমাদের তো এখানেই বিয়ে হচ্ছে। তখন সঞ্জীব কিছুটা আন্দাজ করে এবং বলে যে তাহলে তুমি কি সেই প্রেতনি? দেখো রে, প্রেতনি? আমি কোনো প্রেতনি নয় সঞ্জীব, আমি তোমার ম্যারি, শুধু তোমার ম্যারি, এবং আজ বিয়েটা হয়ে গেলে আমরা একসাথে থাকবো। তখন রাজীব বলে ওঠে না সঞ্জীব, এ প্রেতনি, এ কোনো মানুষ নয়। রাজীব বলে ওঠে এ কোনো মানুষ নয়, এ একটা প্রেতনি, একটা রক্তখাওয়া প্রেতনি। এর জন্য আমাদের দুজন বন্ধু অঙ্কুশ আর বিশ্বজিৎ মারা গিয়েছে। আমি সেদিন বিশ্বজিৎকে নিজের চোখে দেখেছি মরতে, আর এই মেরেছে। এটা শোনার পর রাজীব, আই থিঙ্ক সঞ্জীবের তো চক্ষু চড়ক গাছ, সে শুনেই তো অবাক এবং বলে কি সত্যি? হ্যাঁ, কিন্তু তার আগেই প্রেতনিটা তার আসল রূপে চলে আসে ম্যারি, এবং আসার সঙ্গে সঙ্গেই রাজীবের গলা ধরে টিপে এবং তাকে ঘাড় মোটকে ওখানেই মেরে ফেলে, দিয়ে বলে যে তুমি না হলে আমাদের বিয়ের সাক্ষী থাকতে, তো থাকতে পারলে না, সেটা নিয়ে আমার বড়ই আফসোস, বলে ও রাজীবকে দু টুকরো করে ফেলে এবং একটি কফিনের ভিতর ফেলে দেয়। এবং রাজীব, আই থিঙ্ক সঞ্জীবের দিকে খুব জোরে দৌড়তে থাকে এবং ধরতে থাকে, এবং সেখানে সঙ্গে সঙ্গে হোস্টেল সুপার এবং সেই চার্জটি চলে আসে, এবং আসার সঙ্গে সঙ্গেই এই চার্জটি ওই ম্যারিকে বন্দি করে ফেলে, আই থিঙ্ক হলি ওয়াটার ছড়িয়ে ওকে বন্দি করে ফেলে। কিন্তু তা সত্ত্বেও কোনো কিছুই হয়ে সম্ভব উঠতে পারে না, কারণ ম্যারির শক্তির সামনে ওরা কেউ টিকতে পারছিল না। কিন্তু শেষমেশ ম্যারি তার সেই শক্তির বাঁধন থেকে বেরিয়ে আসে এবং রাজীব, চার্জ এবং হোস্টেল সুপারকে ধরতে শুরু করে। কিন্তু ততক্ষণে হোস্টেল সুপার আর সেই চার্জ এবং সঞ্জীব
বহু দূর চলে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই ওই ম্যারি প্রেতনি ওদের সামনে চলে আসে এবং বলে, তোমরা যেখানেই যাও না কেন আমি তোমাদেরকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে গাড়িটি এক নিমেষের মধ্যে সেই কবরে আবার চলে আসে এবং সঙ্গে সঙ্গে ওই চার্চটিকে মারতে শুরু করে ম্যারি। কিন্তু ও হোস্টেল সুপার বলে, এটা কী করে সম্ভব, এ কী করে আমাদেরকে নিমেষের মধ্যে এখানে নিয়ে চলে আসতে পারে, কী আছে? তখন চার্চটি বলে, নিশ্চয়ই এই প্রেতনি কোনো কিছু তোমাদের কাছে রয়েছে যার ফলে এ তোমাদেরকে ধরে ফেলছে বারবার। তখন হোস্টেল সুপার বলে, হ্যাঁ, এই হাতের আংটি নিশ্চয়ই এই আংটির জন্যই হচ্ছে, কারণ তোমাদের রিং সেরিমনিতে এই আংটিটা তো তোমার হাতেই ছিল। সঙ্গে সঙ্গে সঞ্জীব সেই আংটিটিকে হাতে খুলে ফেলে এবং ম্যারি প্রেতনি বলে, না সঞ্জীব, না, তুমি এটা করতে পারো না, তুমি আমাকে মারতে পারো না, আমি তোমাকে শেষ করে ফেলবো তুমি যদি কোনো কিছু করেছ। এবং চার্চটি গলা ধকতে ধকতে বলে, সঞ্জীব, তুমি সঙ্গে সঙ্গে এই আংটিটিকে ওই আগুনের মধ্যে ফেলে দাও, ওই শয়তানের আগুনের মধ্যে। ওই শয়তানি আগুনের মধ্যে আংটিটা পড়লেই ম্যারিও শেষ হয়ে যাবে। কিন্তু ম্যারি সঙ্গে সঙ্গে চার্চটিকে ছেড়ে সঞ্জীবের দিকে দৌড়তে থাকে এবং সঞ্জীবকে ধরেই ফেলবে। সেই মুহূর্তে সঞ্জীব তার সমস্ত পুরো শক্তি দিয়ে আংটিটাকে ছুঁড়ে দেয় এবং সেটি গিয়ে প্রেত আগুনে পড়ে যায় এবং পড়ে গিয়ে সেই আংটি বিনষ্ট হয়। আর সঙ্গে সঙ্গে ম্যারি সেখানে মারা যায় এবং মরতে সে বলে, আমি আবার ফিরবো সঞ্জীব, আমি আবার ফিরবো, আমার এখানেই শেষ নয়, এটা বলেই চলে যায়। কিন্তু সঞ্জীব মনে মনে ভেঙে পড়ে, কারণ যেই মেয়েটিকে সে ভালোবেসেছিল সেটি তার বন্ধুদের মেরে ফেলেছে। তার একজন বা দুজন নয়, তার তিনজন প্রিয় বন্ধুকে সে মেরে ফেলেছে। এবার তোমরা বুঝতেই পারছো যে একটি মজার খেলার জন্য কতটুকু বড় সর্বনাশ হলো। এখানে যদি ওই চার্জটি না থাকতো তাহলে তো এরা কেউই বাঁচতো না। যা হোক, সঞ্জীব বেঁচেছে, এটি তার নিশ্চয়ই দোয়া ছিল তার প্রতি উপরের আল্লাহর, সে যে যারই হোক, তার ফলে সে বাঁচতে পেরেছে। তো তোমরা কোনো দিনই এরকম কিছু করবে না যার ফলে তোমরা নিজের ক্ষতি করে ফেলো। সো আজকের কাহিনিটা এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্যাকগ্রাউন্ড ভয়েসে যদি তোমার যেগুলো প্রবলেম হয় কোনো মনে করো না, আমি প্রত্যেকটি কাহিনিতেই বলে থাকি। এখানে দিন কি রাত কি সবসময় কাজ, তার জন্য আমার একটু ব্যাকগ্রাউন্ড ভয়েসের প্রবলেম হয়তো হতেই পারে এবং শোনা যেতেই পারে, কোনো কিছু মনে করো না। এবং গল্পটি এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট আর লাইক করে দিও। ওকে।